চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে দুজন গেস্ট উপস্থিত রয়েছেন। দুজনেই আসলে দুই প্রফেশনের, একজন গান করেন এবং তিনি আরও কাজের সাথে যুক্ত আছেন এবং আরেকজন মডেলিং এবং অভিনয় জগতে যুক্ত আছেন। দুজনই বেশ কাজের দিকে খুব ফোকাসড এবং তাদের সাথে পরিচয় করিয়ে দিব। শুরুতে পরিচয় করে দিতে চাই সঙ্গীত শিল্পী, ভোকালিস্ট, স্টার্লিং ব্যান্ডের মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সুন্দরী মডেল ও অভিনেত্রী খান রোশনি। শুভ সকাল দুজনকেই, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, আপনাদের পেয়ে আমাদেরও বেশ ভালো লাগছে এবং সর্বপ্রথম যেটি বলতে চাই সেটি হচ্ছে কংগ্রাচুলেশন। মা শিরোনামের যে গানটি আপনারা লঞ্চ করেছেন সেই গানটি নিয়ে ব্যাপক সাড়া এসেছে, ব্যাপক রকমের মানুষ পছন্দ করেছে এবং শুরুতে দর্শকদের একটু বলে নিতে চাই যে আমাদের পাশে যিনি আছেন, সঙ্গীত শিল্পীর পাশে যিনি রয়েছেন তিনিই হচ্ছে মা ক্যারেক্টারের মা অভিনয় করেছেন এবং এটি নিয়ে আমরা আরও আলোচনা করব। শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে গতবার যখন আপনি আমার প্রোগ্রামে এসেছিলেন তখন বলেছিলেন মা নিয়ে আপনি একটি গান করার পরিকল্পনায় আছেন। সেই পরিকল্পনাটি বাস্তবায়ন হয়েছে এবং দর্শক শ্রোতা বেশ পছন্দ করেছে এবং খুবই ভালোবাসা দিয়েছে। সো এই যে অনুভূতি এবং প্রিপারেশনের পরের অনুভূতি এবং হোল যে একটা জার্নিটা ছিল মাকে নিয়ে, মা গান নিয়ে, সো কেমন ছিল? ধন্যবাদ। আসলে মা এমন একটি স্পর্শকাতর জায়গা, পৃথিবীর আসলে সকল সন্তানের অনুভূতির জায়গা। তো একই রকমভাবে আমারও জীবনের আজকে যে সার্থকতা বা যেখানে এসেছি, আমার মায়ের অবদান অনস্বীকার্য। তো তার যে ছোটোখাটো অনুভূতিগুলি ছিল সেগুলি আমি আমার, যেহেতু গানটা আমারই লেখা, সেখানে সেই কথাগুলি আনার চেষ্টা করেছি এবং রোশনি সহ তাইফ যারা ছিলেন গানটার মধ্যে ঢুকে গিয়ে যেভাবে চিত্রায়ন করেছেন, তো এবং সেটা দেখার পরে আমার ভক্তকুল বা যারা নিকট কাছের আত্মীয় স্বজন আছেন তারা সবাই বলছেন যে আমরা মানে কান্নাকাটি করে ভাসিয়ে ফেলছি, যে কারণ মায়ের কথা মনে পড়ছে এখনই। অ্যান্ড অবভিয়াসলি আমারও মা 3 বছর প্রায় হলো মারা গেছেন। আগেও বলেছিলাম যে আসলে মায়ের সামনে কখনোই মা বা বাবা রিলেটেড কোনো গান গাইতে পারতাম না, খুব বাষ্প গলা ধরে আসতো। তো এখন আসলে যেহেতু নাই, তার কথা মনে করে গানটা গেয়েছি এবং আমি কিছুটা অভিনয় করেছি চিত্রায়নের সাথে। তো যারা দেখেছে বলেছে তোমার মনে ওই কষ্ট বা অনুভূতিটা ছিল দেখেই তুমি তুলতে পেরেছো। তো কাজে এটা একটা আমার বিরাট একটা মনের দিক থেকে একটা শান্তির জায়গা, একটা সার্থকতার জায়গা এবং অবভিয়াসলি আপনারা যারা আছেন আমাদেরকে সাহচর্য দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, তো ভালো লাগছে। আসলে মা যে শব্দটি, এটি আসলে আমাদের মনে আলাদা রকম দাগ কেটে যায়, একটা আবেগের জায়গা। সেখানে মাকে নিয়ে গানটা আসলেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এবার একটু রশনিপুর কাছে আসতে চাই যে আপনি এখানে মা ক্যারেক্টারটি করেছেন। সো মা ক্যারেক্টারটা যখন আপনার কাছে আসে, অফারটি আসে, তখন আপনার অনুভূতি কেমন ছিল? যেহেতু মা ক্যারেক্টার, একটা মার যে ক্যারেক্টার সেটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, আবেগ দিয়ে করতে হয় এবং সেটা প্রকাশ করার যে একটা বিষয়, সব মা তো আসলে অনেক বয়সের থাকে এবং আপনার এজটা একটু সিনিয়র একটা এজ, সেই জায়গা থেকে সব কিছু মিলিয়ে কেমন ছিল? চ্যালেঞ্জিং মনে হয়েছে কিনা? ওকে, আমার কাছে যখন ফার্স্ট প্রপোজালটা আসে যে একটা মিউজিক ভিডিও আছে, যদিও আমি না মানে চাই না কখনো মিউজিক ভিডিও করতে, মানে আমাকে টানেই না মিউজিক ভিডিও। সো হঠাৎ করে যখন প্রপোজালটা আসলো, আমাকে বললো যে এরকম একটা মায়ের ক্যারেক্টার। তো আমি বললাম যে বাচ্চার বয়স কত? বললো বাচ্চার বয়স হবে প্রায় 10-12 বছরের কাছাকাছি। দেন আই ওয়াজ লাইক, ভাই মানে আমার সাথে 3-4 বছরের বাচ্চা দিলে তাও মোটামুটি মানিয়ে নেওয়া যায়, বাট ওয়েন ইট কামস টু লাইক 10-12 বছরের বাচ্চা, আমি কিভাবে, মানে এটা কীভাবে যাবে আসলে, বা আমি আসলে পারবো কিনা। তো আমাকে মানে ভাইয়া, মাসুদ ভাইয়া আর কি খুব করে বলছিল যে ইউ ক্যান ডু দিস, কারণ আমি তোমাকে যতদূর চিনি, ইউ আর ভেরি চ্যালেঞ্জিং। অ্যান্ড সো ওইখান থেকে আমাকে যখন খুব ইন্সপায়ার করলো, দেন আই ওয়াজ লাইক ওকে, আমার এমনিও চ্যালেঞ্জেস খুব ভালো লাগে, দেন আই টুক ইট। তো কাজ করতে গেলাম, সবার খুব সহযোগিতা ছিল। ইভেন আমার যে ছেলের ক্যারেক্টার করেছে তাইফ, মানে হি কোঅপারেটেড মি এ লট, মানে অল দ্য ডে ও আমার সঙ্গেই গল্প করে যাচ্ছিল শুধু, আচ্ছা, মানে অন স্ক্রিন আর অফ স্ক্রিন ও আমার সঙ্গেই মানে স্টিক হয়েছিল। তো ও আমাকে এতটা কোঅপারেট করেছে যে আমার কাছে মনে হয়েছে যে আমি তখন ওর মা হয়ে উঠতে পেরেছি। ইভেন ওর মাও বলে যে ইউ আর দ্য বেস্ট মাদার ফর হিম। আচ্ছা, বাহ, তাহলে খুব ভালোই কেটেছে সব কিছু মিলিয়ে। এবার একটু আপনার কাছে জানতে চাই মামুন সাহেব, যে মাকে নিয়ে তো আসলে আমাদের প্রত্যেকেরই অনেক 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 স্মৃতি থাকে। এমন ছোটোবেলার কোনো স্মৃতি আছে যেটি এখন আপনাকে খুব মানে চট করে ভাবলেই যেন মনে পড়ে যায় এবং আপনাকে খুব আনন্দ দেয়? মজার কথাই গান নিয়ে বলি যে মা চাইতো যে বিভিন্ন এলাকার প্রোগ্রামে বা বিভিন্ন জায়গায়
তার ছেলে গান করুক। তো মাঝে মাঝে সে আমাকে না জানিয়ে তো নাম টাম দিয়ে আসতো, তো যে আমি যেতে চাইতাম না, কিন্তু সে আবার বলতো যে না যাও, আস্তে আস্তে সাহস বাড়বে। তো এই ধরনের বেশ মজার কিছু ঘটনা মনে পড়ে। তো একবার এরকম মানে দুষ্টামি করার ফাঁকে ফাঁকে মানে আমি অভিনয় করেছি যে আমি ব্যথা পেয়েছি, কিন্তু উনি একদম খুব সিরিয়াসলি চলে আসলো যে কি ব্যাপারে। আমি বললাম মানে দুষ্ট ছিলেন একটু প্র্যাঙ্ক করলাম আচ্ছা। তখন আর কি। আমরা এবার আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? এটাও কাজ করছেন মাসুম ওয়াহিদুর রহমান, যিনি আমাদের এই গানটারও কাজ করেছেন। তোমার চুলে মধ্যরাতে স্পর্শে করি ভুল, উর্মিমালা ভেবে আমার ভাষায় নয়ন কুল, চুলে তোমার শৈবালের ঘ্রাণ, মৎস্য কন্যা নাকি, বুক ভরে নে বিষের সুবাস, যেটুকু প্রাণ বাকি, তোমার চুলে মধ্যরাতে স্পর্শে করি ভুল, উর্মিমালা ভেবে আমার ভাষায় নয়ন কুল। রশনি আপু, আপনার অভিনয় জগতের ক্যারিয়ার, আপনি অনেক নাটকে কাজ করেছেন, অভিনয় জগতের ক্যারিয়ারের শুরুটা কিভাবে হয়েছে এবং এখন কি কি কাজ করা হচ্ছে? আমি শুরু করেছি এটিএন বাংলার 2021-এ ফেস অফ এশিয়া, একটা বিউটি পেজেন্ট হয়েছিল, তো ওইটা টপ 5 পজিশন অ্যাচিভ করে দেন আই স্টার্টেড ওয়ার্কিং ইন দিস লাইক অ্যাক্টিং সেক্টর। সো আমি ফার্স্টে ভেবেছিলাম যে আই ওয়ান্ট টু বি আ মডেল, বাট যখন আমি কাজ করা শুরু করেছি দেন আই রিয়ালাইজড যে আসলে মডেলিংটা না, মানে আমি জানি না, লাইক আমি না খুব একটা টানে না, পিসটা পাচ্ছি না, আমি পিসটা খুঁজে পাচ্ছি না। সো ওয়ার ইজ মাই পিস? দেন আই লাইক মানে খোঁজা শুরু করলাম আমি। তো হঠাৎ করে যখন আমি একটা কাজ করলাম, অভিনয়ে একটা কাজ করলাম, তখন দেখলাম যে অভিনয়ের জায়গাটা এমন একটা জায়গা, আমি আমাকে বিভিন্নভাবে মানে বিভিন্ন ক্যারেক্টারে কতভাবে আমি নিজেকে ভাঙতে পারছি, মানে বড় লোক থেকে গরিব, মানে খোড়া থেকে শুরু করে বোবা পর্যন্ত, মানে এরকম ডিফারেন্ট ক্যারেক্টারে যে আমি যেগুলো কখনোই হইনি, বা মানে ওই জিনিসগুলোই আমি যখন নিজেকে দিয়েই যখন প্রকাশ করছি, সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মাই ইনার পিস। আই থিঙ্ক দিস ইজ হোয়াট আই ওয়াজ অলওয়েজ লুকিং ফর অ্যান্ড আই ওয়ান্ট দ্যাট। তো আস্তে আস্তে চেষ্টা করতে করতে দেন অ্যাক্টিং ক্যারিয়ারটা মোটামুটি দাঁড়িয়ে গেল আলহামদুলিল্লাহ। আর রিসেন্টলি আমার বঙ্গতে একটা ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে অপুরুষ, আরও একটা রিলিজ হয়েছে নরপিশাচ নামে, আর আরেকটা ওয়েব ফিল্ম আসতেছে ইনশাআল্লাহ ঈদে, ওটার নাম হচ্ছে কথা, যেটার মানে রাইটারও আমি, ওটার যে লিড অ্যাক্ট্রেস অভিনয়ও করেছি আমি ওটাতে। সো দ্যাটস অল। আর কথা ওয়েব ফিল্মে একটা গানও আছে যেটার লেখা সুর করা দুইটাই আমার। আচ্ছা, বাহ। দ্যাট ওয়াজ মাই রাইটার হিসেবে অভিষেক হয়ে গেল। হ্যাঁ, আম ট্রাইং, মানে আমি হয়েছি কি যে আম ভেরি ভার্সাটাইল, আর আমি খুব ওয়ার্কাহলিক, তো আমি চুপচাপ থাকতে পারি না। যখনই আমি একটু সময় পাই, কাজের মধ্যে থাকলে আসলে ভালো লাগাটা বেশি কাজ করে। আমি কিছু একটা সময় পেলেই আমি ইউটিউবে ঢুকে যাব, আমি কোনটা পারি না, কোনটা আমার শিখতে হবে, এরকম। আচ্ছা, একটি বাচ্চার ক্যারেক্টারের কথা বলছিলেন আপু, সো এই বাবুটা আসলে কিরকম অ্যাক্টিং করেছে এবং আপনাদের শুটিং স্পট কোথায় ছিল, কয়দিন লেগেছে আপনার শুট করতে? আমরা জানি যে একদিন লেগেছে, বাট একদিনে এত সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ কিভাবে হয়েছে? না আসলে তাই যে আসলে আপনি জানেন, যেহেতু আমি প্রায় গত জুনে এসেছিলাম বোধহয় এখানে, আমাদের কাজ কিন্তু মোটামুটি ধরেন বছর খানিক ধরে বলতে পারেন আর কি। সো উই হ্যাড দ্যাট প্ল্যানিং, আমরা চিন্তা ভাবনা করেছি কোনখানে কোন জায়গাটা সংযোজন করা যায় বা বিয়োজন করা যায়। সো মিউজিক অ্যাপার্ট, মিউজিক তো মাসুম ওয়াহিদ করেছে, আবার যে আমজাদ বাপ্পি উনি মিক্সিং করেছে, বাঁশি বাজিয়েছে বাবু, আবার আমাদের শব্দ কারিগর থেকে ওরা এটা লঞ্চ করেছে। তো শুটিংয়ের যে ছবি মিস্ত্রির যে ডিরেক্টর মাসুদ, সো ও কিন্তু খুবই জিনিয়াস, আমার আগের গানটা ওই করেছে। সো ও কিন্তু ফিল করতে পারে আসলে কোথায় কোথায় কোন কাজগুলি আগে থেকে গুছিয়ে নিয়ে আসতে হবে। সো উই হ্যাড দ্যাট হোমওয়ার্কিং বিফোর, যার কারণে আমাদের হয়তো ওই দিন একদম রাত 11টা-12টা বাজলে আমরা কাজ শেষ করে আসতে পেরেছি। এবং যাদেরকে নিয়েছে দে ওয়ার সর্ট অফ মানে গ্রুমড আর্টিস্ট, যার কারণে তাদের সাথে আগে প্লটগুলি যেহেতু আমরা শেয়ার করেছি, গানটাও শেয়ার করেছি, মানে ওরা ভিতরে ঢুকে যেতে পেরেছে, যার কারণে কাজটা সহজ হয়েছে। আর তাইফ তো বলার অপেক্ষা রাখে না, সেও অনেক নাটকে অভিনয় করছে। এখন বোধহয় নীল সুখ একটা বোধহয়, হ্যাঁ, ডান পিঠে ছেলেও করেছে।
ওই নাটক ওই সিনেমাটা তো সে আছে ওই এই ফিল্মের ছোট মধ্যে বয়সে অনেক কাজ অনেক কাজ করছে এবং করছে সে। খুব ভালো কাজ করছে ভালো কাজ আসলে। খুবই করছে। ট্যালেন্টেডও। তো খুবই প্রাণবন্ত এবং এই ক্যারেক্টারের সাথে যে একটা বাচ্চার মায়ের সাথে যে খুনসুটি করা বা আদরটা কেড়ে নেওয়া, তো এইটা ও খুব সুন্দর করেছে। আমার মনে হয় ওরা দুজনই এটার মানে ক্রেডিটটা পাওয়ার যোগ্যতা রাখে, যেহেতু যেটা বলছিল রোশনি যে ওরা সারাদিনই দে ট্রাই টু মেক দ্য কেমিস্ট্রি অ্যামং দ্যামসেলফ, দে টক টু ইচ আদার। তো আমার মনে হয় ওইটা ভালো হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি আমরা যেটা বলছিলাম যে যারা কলাকুশলী ছিলেন, লাইটিংয়ে ছিলেন, ক্যামেরায় ছিলেন, রাফাত, তারপরে হৃদয়, সো ওরা খুবই সারা দিন রাত খুব কষ্ট করেছে। আপনার জন্য কেমন ছিল? আমারও কিছু করতে হয়েছে, যেহেতু আমিও কিছু রোলে ছিলাম, তো আমি তো মানে আসলে অভিনয় শিল্পী না, বাট যেটা বললাম যে ওই যে মাসুদ এবং ওদের কিছু ডিরেকশনে এবং এতে মোটামুটি ভালোই উচ্চে যেতে পেরেছি ওদের। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি নিজেকে নিয়ে? আমি অভিনয় করছি, অভিনয়ে ইটস লাইক আমার মানে রক্তে রক্তে মিশে গেছে, এরকমই হয়ে গেছে। গান ভালোবাসেন কিনা বা কখনো গান গাওয়ার ইচ্ছা আছে কিনা? আমার গানের নেশা হয়েছিল যখন আমার মায়ের মুখে আমি প্রথম গান শুনি। আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে সে একজন গায়িকা হবে, কিন্তু সবার ফ্যামিলি তো আসলে ওভাবে সাপোর্ট করে না বা ঘরের বাইরে যেতে দেয় না। সো সেখান থেকে আমি বের হয়ে আসছি, মানে আই ওয়াজ লাইক আমি একটু ওই ডানপিটে মেয়ে টাইপ আর কি। আমি আমার ফ্যামিলির, তো বাবা চলে গেল দেশের বাইরে, তো চলে যাওয়ার পর আমার পাংখা গজায় গেল খুব সুন্দর করে। দেন আমি জাস্ট পরিবার থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমার মা যথেষ্ট সাপোর্টিভ, আব্বুও সাপোর্ট করে। এখন যখন মোটামুটি আব্বু দেখছে যে না আমার মেয়েটা ভালো করছে, এখন সে একটু সাপোর্ট করছে। বাট প্রথমে ভয়ে ছিল যে খুলনা থেকে ঢাকায় যাবে, কিভাবে কি করবে না করবে, আসলেই পারবে কিনা, বা আসলে তো দুনিয়াটা খুব খারাপ, সো আমার মেয়েটা টিকে থাকতে পারবে কিনা। গুনগুন করে গান গাওয়া হয়? ইয়া অফ কোর্স। তাহলে কি আমরা দুটো লাইন গান শুনতে পারি, যে কোনো একটা গান? জমছে কথা খুব আদরে, তোমার হারানো খামে খুঁজেছি সেই কোন সকালে, পেয়েছি বুকের বামে কাজল চোখে বায়না আমার, তোরি প্রেমেতে হারায় আর দুটি চোখেরি কোণে তোমায় সাজাতে চায়। অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে। এবার একটু মামুন সাহেবের কাছে জানতে চাই যে আপনাদের জনপ্রিয় যে ব্যান্ড স্টার্লিং ব্র্যান্ড, সো এই ব্যান্ডের পরবর্তীতে আমরা যে আপনাদের একটা সময় যে সমাগম দেখেছি এবং ব্যান্ডকে নিয়ে আপনাদের যে ভালোবাসাটা, অবশ্যই এখন আপনি অন্য প্রফেশনে আছেন, আপনি ব্যাংকিংয়ে আছেন, সেই জায়গাতে কাজের ব্যস্ততা, কর্মব্যস্ততা, কিন্তু ব্যান্ডের যে একটা সময় যে একটা ধারা ছিল, একটা ক্রেজ ছিল, সেই ক্রেজটা কিন্তু এখন ডে বাই ডে আছে, কিন্তু ব্যান্ডের সংখ্যাটা হয়তো বা ওই পরিমাণে নেই, বা ব্যান্ডের মধ্যে যে একটা একাত্মতা থাকা দরকার সেটাও কিন্তু আমরা দেখছি না। সেই জায়গা থেকে আপনার মতামত কি, এবং আপনার ব্যান্ডকে নিয়ে আপনার কি মতামত? আপনি খুবই একটা যৌক্তিক এবং সমসাময়িক কথা বলেছেন। আসলে পার্টিকুলারলি ধরেন 90s সময় আমাদের যে ব্যান্ড সঙ্গীতের যে একটা ভালো জোয়ার ছিল, তো আমরা ওটা সোনালি দিনের একটা সময় হিসেবে ধরি। সেই ফিডব্যাকের থেকে শুরু করে সোল, স্মাইলস, এলআরবি, তো তখন আমরা যেগুলি করতাম তখন প্রত্যেকটা জায়গায়, এলাকায়, ইউনিভার্সিটিতে সব জায়গায় কিন্তু ব্যান্ডের এই কনসার্টগুলি হতো, এবং সারা বাংলাদেশের বিভিন্ন যেসব ফেস্টিভ্যালগুলি হতো সবগুলোতে হতো। এবং তখন এই যে জনস্রোত এবং ইয়াং ক্রাউড যেটাই বলেন, এই শুদ্ধ একটা সংস্কৃতির মধ্যে কিন্তু থাকতো, এবং যার কারণে তখন এই মিউজিকের চর্চাটা খুব ভালো হতো, এবং বিভিন্ন মুভমেন্টে যেগুলোতে ধরেন ভালো একটা কন্ট্রিবিউশন রাখা যায়, সেখানে এই ব্যান্ড মিউজিকগুলি ভালো ভূমিকা রাখতো। বলার অপেক্ষা রাখে না, আজম খান তো সেই রেল লাইনের বস্তি থেকে যেভাবে করে গানগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছে, ফিডব্যাকের মেলায় যাই রে, তো এই জিনিসগুলো আসলে পৃষ্ঠপোষকতা তখন এবং পরিবেশটা ভালো ছিল। এখন কিছুটা পরিবেশের, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার বা সিকিউরিটির যে সমস্যাটা থাকে, যার কারণে সময় কনসার্ট করা যায় না আজকাল। বাট হ্যাঁ, অবশ্যই ব্যান্ডের সংখ্যা এখনও আছে, কিন্তু সেইভাবে করে ব্যান্ড সঙ্গীতটা হয়তো বা
কিছুটা হলেও বিভিন্ন মিউজিক ভিডিও বলেন, অপসংস্কৃতি বলেন, সেগুলি কিছুটা প্রভাবে কিছুটা মনে হয় স্তীমিত হয়ে গেছে। তবে আমার মনে হয় যে যদি সরকার বা যারা বুদ্ধিজীবী আছেন বা যারা থিঙ্ক ট্যাঙ্ক থাকবেন, তারা যদি আবার এই কনসার্টগুলোকে আবার জনগণের মধ্যে আনার ব্যবস্থা করে দেন উইথ প্রপার সিকিউরিটি, আমার মনে হয় সেটা দেশের জন্য ভালো হবে। জি জি, চমৎকার বলেছেন। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, এবারে কোনটি গানটি শোনাবেন? এটা আমাদের সেকেন্ড অ্যালবামের গান, যদিও আমরা মোটামুটি সেকেন্ড অ্যালবামের পরেই সবাই বেশি চাকরিতে ঢুকে গেছি। ছিলে তুমি আমার প্রেমে পৌষ্মি চাদর, ছিল বুক ভরা তোমার কোমল আদর, আজ তুমি নাই, আজ তুমি নাই, শূন্য চারিদিকে আমার আশা নাই। কেন দিলে আশা ভালোবাসা, চলে যদি যাবে, কেন করলে প্রতারণা, ব্যথা নিয়ে চলেছি একা, জীবনের পথ ফুরায় কি হবে আর এ জীবন রেখে, এর চেয়ে ভালো মরে যাওয়া। গল্পে আড্ডায় সময় শেষ, যেতে হবে বাড়ি ফিরে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, খুব ভালো লেগেছে আড্ডা দিয়ে, সুন্দর একটি আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল এবং অবশ্যই মামুন সাহেব আপনার কাছ থেকে আমরা এই ধরনের আরও সুন্দর সুন্দর কিছু গান, আসলে আবেগপ্রবণ গান আপনার কাছ থেকে চাই। ইন ফিউচার আপনি আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন, আবার হয়তো নেক্সট আবার আপনার কোনো গানের এইরকম আমরা আলোচনা করব। এবং আপনার অভিনয় ক্যারিয়ারের জন্য আপনাকে অনেক শুভকামনা, ভালো থাকবেন, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ এটিএন বাংলা কলাকুশলী এবং কর্তৃপক্ষকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।